সাবা বাংলাদেশ থেকে কলকাতায় আসে মায়ের আসল বাবা মাকে খুঁজতে গিয়ে পড়ে যায় এক ধাঁধায়। সেই ধাঁধার উত্তর মেলাতে নব্য ফেলুদা তোপসেকে নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায়। পরে যখন ধাঁধার উত্তর মেলে তখন সাবা সহ সবাই পুরো অবাক হয়ে যায়। অনেক রহস্য বেরিয়ে আসে যা আপনাকে ভাবাবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি এই মুভির এক্সপ্লেনেশনেই যাওয়া যাক। গল্পের শুরুতেই এক মেয়েকে কলকাতার মায়াকুঞ্জ নামে এক বাড়িতে আসতে দেখা যায়। সেই বাড়িতে ছিল আবার শিশু নিকেতন। সেটা বন্ধ হওয়ায় টিচাররা বাচ্চাদের অভিভাবকদের জানায় অন্য জায়গাতে নিয়ে যেতে। এসব আবার বাড়িতে ঢুকে দেখে মেয়েটি। একসময় বাড়ির কাজের লোক মেয়েটিকে জিজ্ঞেস করে, আপনি কার কাছে এসেছেন? মেয়েটা বলে, এইটা কি রায়চৌধুরীর বাড়ি? কাজের লোক জানায়, হ্যাঁ। তারপর নিয়ে যায় রায়চৌধুরীর কাছে। রায়চৌধুরী মেয়েটিকে দেখে জিজ্ঞেস করে, কে আপনি? মেয়েটি জানায়, আমার নাম সাবা, এসেছি ঢাকা থেকে। তাকে জিজ্ঞেস করা হয়, ঢাকা থেকে কেন এখানে এসেছেন? সাবা একটা ছবি বের করে। ছবিটা দেখে রায়চৌধুরী বলে, এটা তো অলোক রায়চৌধুরীর ছবি, আমার মামাতো ভাই। এবার সাবাকে ভেতরে নিয়ে এসে বসায় রায়চৌধুরী। সাবা বলে, আমার নানা ডক্টর আব্দুর রহমান আমার মাকে অ্যাডপ্ট করেছিলেন। তখন তিনি কার্শিং এর ছোট এক হসপিটালে সুপারিনটেন্ডেন্ট ছিলেন। এবার এক ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ডক্টর আব্দুর রহমান হসপিটালে কাজ করার ফাঁকে একটু বাইরে আসে। তখন বাচ্চা সহ এক দম্পতিকে দেখে, যারা কিনা অনেক ভীতু অবস্থাতে ছিল। এই দম্পতি হচ্ছে সাবার আসল নানা নানি অলোক এবং সুজান। তাদের কোলে ছিল সাবার মা মায়া, যে তখন বাচ্চা। কয়েক মাস পর ঘটনাচক্রে অলোকের বাসায় মর্মান্তিক এক অ্যাক্সিডেন্ট ঘটে। অলোক ফ্যামিলি নিয়ে যে বাসায় থাকে সেই বাসার গিজারের এয়ার সার্কুলেশন হঠাৎ বন্ধ হয়ে গেলে বিষাক্ত গ্যাস দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু সারপ্রাইজিংলি বেঁচে যায় তাদের মেয়ে মায়া। সেই ছোট মায়াকেই একটা অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করে ডাক্তার আব্দুর রহমান। সেই অনাথ আশ্রম থেকেই অলোক চৌধুরীর এই ছবি দেয়। এই ফ্ল্যাশব্যাক শেষ হলে সাবা বলে, দেশ বিভক্ত হওয়ার পর নানা কলকাতা মেডিকেল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেন। তারপর মুক্তিযুদ্ধের পর নানা বাংলাদেশে চলে আসেন। সেখানে ঢাকা মেডিকেল থেকে অনেক সম্মাননা দেওয়া হয় তাকে। নানা তখন বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে যান। এসব বলার পর সাবা আরও উল্লেখ করে, মা ঢাকাতে থেকেছেন, এমনকি ঢাকাতেই বড় হয়েছেন। এবার রায়চৌধুরী জিজ্ঞেস করে, এই ছবিটা কোথায় পেলে? তখন আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একদিন সাবার মা রুম পরিষ্কার করতে গিয়ে ছবিটা পায়। ছবিটার পেছনে স্টুডিওর নাম লেখা ছিল বুলেন অ্যান্ড শেফার্ড। তিনি তখন এই নাম দিয়ে গুগলে সার্চ করলে দেখেন এটা কলকাতার একটা স্টুডিওর নাম। সেই স্টুডিওর খোঁজ করতে কলকাতায় এসে সাবা পেয়েও যায়, যেটা 1991 সালের পরে বন্ধ হয়ে গিয়েছিল। তবে মালিক পক্ষের সাথে তার দেখা হয়। মালিক পক্ষ জানায়, হ্যাঁ, আমরাই রায় পরিবারের সব ছবি তুলতাম। তারা এলাকার সুপরিচিত ব্যারিস্টার ফ্যামিলি ছিলেন। সাবা তার থেকেই বাড়ির ডিটেলস নিয়ে এই মায়াকুঞ্জ বাড়িতে আসেন। এসব বলার পর সাবা জিজ্ঞেস করে, এই বাড়ির নাম মায়াকুঞ্জ রাখা হলো কেন? মায়া তো আমার মায়ের নাম। রায়চৌধুরী জানায়, অলোক রায়চৌধুরীর দাদির নাম ছিল মায়া, সেই অনুযায়ী নাম রাখা হয় মায়াকুঞ্জ। বাড়ি সম্পর্কে জানার পর বাড়ির গলকে লেখা NN চৌধুরী সম্পর্কে জানতে চায় সাবা। রায়চৌধুরী তখন বলে, নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী, অলোক রায় চৌধুরীর বাবা। তার নামে এই বাড়ি ব্যারিস্টার বাড়ি নামে পরিচিতি পেয়েছে। তিনি ব্যারিস্টার থেকে একসময় জজও হয়েছিলেন। এসব বলার পর রায়চৌধুরী জানায়, অলোকও ব্যারিস্টারি পড়তে লন্ডনে গিয়েছিলেন। 1960 সালের দিকে তিনি দেশে ফেরেন। তখন আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অলোকের সাথে এবার ইয়ং রায়কে দেখা যায়। তাদের মধ্যে ভালো মিল ছিল। অলোক বাড়িতে আসলে উৎসব শুরু হয়। অলোককে নিয়ে বাবাও অনেক গর্ব করে। বাড়িতে আসার পরের দিন অলোক রায়কে নিয়ে একটা বারে যায়, যেখানে সব ধনী ব্যক্তিদের আনাগোনা। রায় এসবে অভ্যস্ত না হলেও অলোক বেশ অভ্যস্ত। সেই বারে সুজান নামে এক অ্যাংলো ইন্ডিয়ান বার সিঙ্গার এবং ডান্সার গান গাইছিল। সেটা অলোক ভালোভাবে উপভোগ করে যাচ্ছিল। একসময় অলোকের সাথে সুজান ডান্স শুরু করে। সেটা আবার দূর থেকে সুজানের হাজবেন্ড দেখছিল। দুজন নাচলে আবার রায়ও অবাক হয়ে যায়। তাই বার থেকে ফেরার সময় রায় অলোককে জিজ্ঞেস করে, তুমি কি ওকে চেনো? অলোক জানায়, আমরা দুজন দুজনকে ভালোবাসি। রায় এটা শুনে বলে, মামা জানলে কিন্তু ভয়ঙ্কর কাণ্ড ঘটবে। অলোকও তখন জানায়, যা হবে দেখা যাবে। পরের দিন সুজানের হাজবেন্ড আসে অলোকের বাবার কাছে। এসে বলে, আপনার ছেলে আমার ওয়াইফকে পটিয়েছে, আপনার ছেলেকে সাবধান করবেন, তা না হলে মামলা করে দেব। এইটা শুনে অলোকের বাবার মাথা গরম হয়ে যায়। তাই অলোককে ডেকে বলে, তুমি নাকি কোনো বিবাহিত নষ্ট মেয়ের প্রেমে পড়েছ। তার হাজবেন্ড আমার কাছে এসে মামলা করার ভয় দেখিয়ে গিয়েছে। অলোক তখন জানায়, সুজান খারাপ মেয়ে নয়, তার হাজবেন্ড তাকে জোর করে এসব করায়। আমরা দুজন দুজনকে ভালোবাসি। সুজান ডিভোর্সও ফাইল করেছে। ডিভোর্স হয়ে গেলে তাকে আমি বিয়ে করব। এসব শুনে বাবা বলে, আমি কোনো নষ্টা মেয়েকে ঘরে তুলব না,
তুমি যদি তাকে বিয়ে করো তাহলে এই বাড়িতে আসবে না। অলোক তখন বলে, বাড়ি থেকে বের করে দিচ্ছ তো, ঠিক আছে। এইটা বলে সেখান থেকে সে চলে যায়। অলোকের মা তখন অলোকের বাবাকে বোঝাতে আসলে অলোকের বাবা বলে, ছেলেকে তো আমি বাড়ি থেকে বের করে দিতে চাই না, কিন্তু সেই তো কাণ্ড ঘটাচ্ছে। পরের দিনই অলোক বাড়ি থেকে বেরিয়ে যায়। অলোকের বাবা তাকে একদম ত্যায্য পুত্র করে। তখন অলোকের মা রায়, যার নাম আবার সমু, তার কাছে এসে বলে, যা ভাইকে ফিরিয়ে নিয়ে আয়, আমি আর আমার ছেলেকে ছাড়া থাকতে পারছি না। তখনই টেলিফোনে একটা ফোন আসে, যেটা সমুই ধরে। কলটা করেছিল অলোক। অলোক ফোন করে জানায়, আমার নামে কেস করা হয়েছে। এইটা শুনে সমু বলে, বাড়ি এসো, তোমার বাবার অনেক বড় বড় মানুষদের সাথে পরিচিতি আছে, কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। অলোক জানায়, কোনোভাবেই সম্ভব না, সুজান এখন প্রেগনেন্ট, ব্যাপারটা জটিল আছে। এসব বলে ফোন কেটে দেয়। সিন নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে। সমু রায় চৌধুরী সাবাকে জানায়, ওইটাই ছিল আমার অলোকের সাথে শেষ কথা, আজ তুমি এসে জানালে সে মারা গিয়েছে। তখন সমু রায় চৌধুরীর ওয়াইফ তানুকা আসলে তার সাথে সাবা পরিচিত হয়। পুত্রবধূ সুমনার সাথেও তখন সাবার পরিচয় করানো হয়। সুমনা নিচতলাতে স্পেশাল চাইল্ডদের স্কুল চালায়। তারপর সাবা সবার সাথে দুপুরের খাবার খেয়ে মায়ের পরিচিত বদিদার বাড়িতে যায়। এই বদিদার বাড়িতে উঠেছে সাবা। আসলে নানা অলোকের উপর যে কেস হয়েছিল সেইটা নিয়ে আলাপ করে বদির সাথে। রাতে সাবা তার মাকে ফোন করে সমু রায় চৌধুরীকে নিয়ে কথা বলে। তারা যে তাকে আপন করে নিয়েছে সেইটাও ফোনে জানায়। সাবা কলকাতায় তার ফ্যামিলি সম্পর্কে জানতে এসেছে, আবার সেইটার উপর একটা ডকুমেন্টারিও করছে। তাই পরের দিন সকালে উঠে মায়াকুঞ্জতে এসে আরো বরেণ্য সব ব্যক্তিদের নিয়ে ভিডিও করে। তারপর তানুকা রায় চৌধুরীর সাথে গল্পে বসে সাবা। তানুকা জানায়, অলোক বাড়ি থেকে চলে যাওয়ার পর তার মা অল্প কদিনের মধ্যেই মারা যায়। বাবার ওকালতিও লাঠে ওঠে। সাবা এবার জিজ্ঞেস করে, ওনার কি আর কোনো ছেলে ছিল না? তানুকা জানায়, ছিল, কিন্তু আমেরিকাতে থাকতো, মাঝে মাঝে বাড়িতে আসতো। একদিন সেও অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী আরো ভেঙে পড়েন। একা থাকলে যা হয় আর কি। এরপর তানুকা সাবার হাতে একটা খাম ভর্তি চিঠি দেয়, যেটার উপরে লেখা ছিল কনফিডেন্সিয়াল। তানুকা সাবাকে চিঠি দিয়ে জানায়, একদিন মামা শ্বশুর মানে অলোকের বাবা আমার হাতে চিঠি দিয়ে জানান, যদি কখনো অলোক ফিরে আসে তাহলে চিঠিটা যেন দিয়ে দেই। সাথে আরো বলেন, এই চিঠি যেন অন্য কারো হাতে কখনো না যায়। তানুকা তাই সংরক্ষণ করে চিঠিটা রেখেছিল। কয়েকদিন আগে আবার বাড়ির বই বিক্রির সাথে সেই চিঠিটাও চলে গিয়েছিল, কিন্তু এক বয়স্ক ভদ্রলোক বইয়ের মাঝে চিঠিটা পেয়ে ঠিকানা অনুযায়ী দিয়ে যায়। তানুকা এসব বলার পর চিঠিটা সাবার হাতে তুলে দেয়। সেই সময় সুমনা তার স্কুল দেখাতে নিয়ে যায় সাবাকে। নিয়ে গিয়ে বলে, এটা বন্ধ হতে যাচ্ছে। সাবা কারণ জানতে চাইলে সুমনা বলে, আমার শ্বশুরের তো অত টাকা নেই, আর আমার হাজবেন্ডেরও চাকরি চলে গিয়েছে। হ্যাঁ, এখন অভিনয় করছে, তবে সেটা টুকটাক। শুনছি বাবা নাকি বাড়িটা বিক্রি করে একটা ছোট ফ্ল্যাটে উঠবে, স্কুলও একটা জায়গায় শিফট করতে হবে। সেই সময় সমু রায় চৌধুরীর ছেলে সুমনার হাজবেন্ড আর্য আসলে তার সাথেও পরিচিত হয় সাবা। এরপর সাবা চলে আসে থাকার জায়গায়। সেখানে বদিদা ওই চিঠি খুলে পড়ে। চিঠিটা নরেন্দ্র নারায়ণ তার ছেলে অলোককে নিয়ে লিখেছিলেন। তিনি চিঠিতে উল্লেখ করেন, অলোককে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত হয়নি, এজন্যই তার মা মারা গিয়েছে। তার অবস্থাও এত ভালো নয়, তাই তার সম্পত্তিগুলো দেখার দায়িত্ব দিয়েছে সমু রায় চৌধুরীকে। তার অবর্তমানে অলোক ফিরে আসলে তাকে যেন তনুকা চিঠিটা দেয়, সেজন্য তনুকার কাছেই চিঠিটা রাখে। চিঠিটা যদি অন্য কারো কাছে যায় সেজন্য একটা ধাঁধাও চিঠিতে লিখে রাখে নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। ধাঁধার লেখাগুলো ছিল জটিল, তাই সেগুলো না বলে বিশ্লেষণে যাওয়া। ওই ধাঁধা বিশ্লেষণ শুরু করে বদি এবং সাবা। তারা বিশ্লেষণ করে পায়, সেন্ট জন চার্চে থমাস নামে একজনের কবরে কিছু একটা আছে, আবার চারকোণ আকৃতির কিছু একটাও ধাঁধাতে উল্লেখ করা আছে। বদি ধাঁধা বিশ্লেষণ করে বলে, এই চার্চ তো দূরে আছে। সাবা তখন বলে, আমি তো এখানকার তেমন কিছুই চিনি না। বদি তখন একজনকে ফোন করে সাবাকে সেই চার্চে নিয়ে যেতে বললে পরের দিন সাবার সাথে লোকটি দেখা করতে আসে। লোকটির নাম তোপসে। রহস্য নিয়ে বিশ্লেষণ করে, তাই ফেলুদার একটা চরিত্রকে নিজের নাম দিয়েছেন। তখন সাবা এবং তোপসে দুজন দুজনের সাথে পরিচিত হয়। তোপসে এরপর সাবাকে নিয়ে লেডি কাননের ভাস্কর্য দেখায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসও ঘুরে দেখায়। তারপরে সাবাকে ওই চার্চে নিয়ে আসে। এসে চার্চের ফাদারকে বলে, এখানে কি থমাসের কোনো কবর আছে? ফাদার জানায়, আছে তো, তোমাদের আগেও এই থমাসের খোঁজ খবর নেওয়া হয়েছে। এইটা শুনে অবাক হয় তোপসে এবং সাবা। ফাদার জানায়, শিখ ছিল সে, আবার খারাপও ছিল। এক রাতে কয়জন মিলে থমাসের কবরটাই তুলতে আসে। আমি জানতে পারলে তারা পালিয়ে যায়। এইটা বলার পর থমাসের কবর দেখালে দুজন কিছুটা অবাক হয়, কারণ এই কবরটার সাথে ধাঁধার ওই চারকোণার মিল রয়েছে, মানে অন্য কবরগুলো থেকে আলাদা। ফাদার তখন বলে, তোমরা যেন আবার কবর তুলো না। তোপসে জানায়, না, আমরা এটা করব না। ফাদার তাদেরকে চার্চ ঘুরে দেখাতে থাকলে এক বয়স্ক লোকের পিয়ানো বাজানো শুনতে পায় তারা। ফাদার জানায়,
উনি অনেকদিন ধরেই এখানে আছেন। 60-70 দশকের দিকে স্ট্রিট পার্কের বারগুলোতে মিউজিক করতেন। ফাদার এইটা বললে সাবা তার নানি সুজানের ছবি দেখায় ওই বয়স্ক লোককে। বয়স্ক লোকটি তখন চিনতে পারে, জানায় তিনি 60-70-এর দশকে ফেমাস সিঙ্গার ছিলেন। সাবা এবার বলে, আপনার কি তার কোনো ফ্যামিলি মেম্বারের সাথে পরিচিতি আছে? লোকটি জানায়, না, তবে লেসলি নামে একজন সুজানের ফ্যামিলি সম্পর্কে জানতে পারে বলে জানায় লোকটি। সাথে বলে সেও মিউজিশিয়ান। স্ট্রিট পার্কের কোন রেস্টুরেন্টে তাকে পাওয়া যাবে সেটাও জানিয়ে দেয়। সে সময় দুজন চার্চ থেকে বের হয়ে দুজনেই ভাবতে থাকে যে এই ধাঁধাটা একজন দেখেছে, যার কারণে থমাসের কবর সে খুঁড়তে এসেছিল। তাই দুজনেই এটা নিয়ে বিশ্লেষণ করে। সেই বিষয়ে কথা বলে বদিদার সঙ্গেও। বদিদা তখন বলে, এক বয়স্ক লোক চিঠিটা পেয়েছিল, সে আবার ফিরিয়ে দিয়ে গিয়েছে। তার চেয়ে সাবার দাদা দাদির আত্মীয়কে পাওয়া গেলে ভালো হতো। তারপর সাবার নানা নানির ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়তে বলে সাবা, যাতে কেউ চিনতে পেরে রেসপন্স করে। সেই সময় তোপসে চিঠির খামটা ভালোভাবে দেখলে দেখতে পায় বইয়ের একটু পৃষ্ঠা লেগে আছে। এতে তোপসে বলে কেউ একজন এই চিঠিটা খুলে দেখেছে, আবার তাড়াহুড়ো করে লাগিয়ে বইয়ের মধ্যে রেখে দিলে সেই সময় একটু করে পৃষ্ঠা লেগে যায়। তাই এবার দুজন ওই বয়স্ক ভদ্রলোকের কাছে আসে যে চিঠিটা ফিরিয়ে দিয়েছিল। কিন্তু লোকটি জানায়, আমি পুরনো লাইব্রেরি থেকে কিনেছিলাম, বই পড়তে গিয়ে চিঠির খামটা পেলে ঠিকানা অনুযায়ী দিয়ে আসি। তোপসে তখন জিজ্ঞেস করে, চিঠিটা আবার আপনি খোলেননি তো? লোকটি জানায়, যেখানে লেখাই আছে কনফিডেন্সিয়াল, সেখানে খুলি কিভাবে? এরপর লোকটি কোন বইয়ের কত নম্বর পেজে চিঠিটা পেয়েছিল সেইটাও দেখায়। এতে দুজন বুঝতে পারে উনি চিঠিটা আসলে খোলেননি। তাই লোকটির বাড়ি থেকে বের হয়ে সাবা সোশ্যাল মিডিয়ায় তার নানা নানির পোস্টটা দিয়ে সে লেসিওর বাড়িতে আসে। লেসিও জানায়, আমি তোমার নানিকে চিনি, আমি তখন ছোট ছিলাম। সুজান ভালো সিঙ্গার ছিল, আমি তার কাছে গান শিখতে যেতাম। একদিন সুজান এবং তার হাজবেন্ডের মধ্যে তর্কাতর্কি শুরু হলে সেটা বাইরে থেকে আমি শুনতে পাই। সুজানকে তার হাজবেন্ড মারধরও করে, কারণ সুজান ভালোবাসত অলোককে। বেশি মারতে থাকলে আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারি না, মাথায় রক্ত চেপে বসে। তাই ভারী একটা জিনিস দিয়ে সুজানের হাজবেন্ডের মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলি। তোমার নানা আসলে খুনি ছিলেন না, খুনটা আমি করেছিলাম। সাবা আরো একটা সত্য জানতে পেরে বেশ হালকা অনুভব করে। সেদিন সেখান থেকে ফেরার পথে সাবা তোপসেকে বলে, দেখেছো, এখানে আমার নানি গান গাইতো আর নানা সবার মাঝে থেকে শুনতো। তখন তোপসে বলে, তোমার গানের গলাও তোমার নানির মতো, আমি ফেসবুকে শুনেছি। সাবা বলে, আমি আবার অতটাও ভালো সিঙ্গার নই, বাথরুম সিঙ্গার টাইপের আর কি। তারপরেও প্রশংসা করে তোপসে। পরের দিন তোপসে সাবাকে একটা গানের আড্ডাতে নিয়ে আসে। সেদিন সাবা মায়ের সাথে কথা বললে মা বলে, তাহলে গানের আসরেও ছেলেটার সাথে যাওয়া হচ্ছে না? ছেলেটা কিন্তু হ্যান্ডসাম আছে রে। সাবা তখন বলে, এটা বাদ দাও, একটা ইম্পর্টেন্ট কথা আছে। তোপসে কি এন্ড্রো ফিলিপস নামে একজন ফোন করেছে, সে আমার নানিকে চেনে, কাল তার সাথে দেখা করতে যাব। পরের দিন দুজন এন্ড্রোর বাড়িতে আসে। এন্ড্রো জানায়, ফেসবুকে ছবি দেখে চিনতে পেরেছি, যে চার্চের পাশে ছবি তোলা হয়েছে সেটা দেখে আরো ক্লিয়ার হয়েছে। এইটা বলার পর এন্ড্রো জানায়, আমি তখন কার্শিং এর একটা বোর্ডিং স্কুলে পড়তাম, সেখানে জেসিকা সুজান ম্যাম গান শেখাতে আসতেন। কি সুন্দর তার গানের গলা, দেখতেও পরীর মতো, তাই আমি ফলো করতাম। কিন্তু হঠাৎই গান শেখানো বাদ দিয়ে দেন তিনি। সবসময় কিছু একটা হাইড করার চেষ্টা করে যাচ্ছিলেন। তারপর তো ঘটে সেই মর্মান্তিক মৃত্যু, তবে বেঁচে যায় তাদের ছোট্ট মেয়েটি। এন্ড্রোর থেকে এসব শুনে সাবা কার্শিং যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সামুরাই চৌধুরীকে বলতে আসে। এই কার্শিং আবার দার্জিলিং এর মধ্যে। সাবার আবার দার্জিলিং ঘোরারও খুব শখ। পরের দিন দুজন বাই রোড দার্জিলিং এ যায়, গিয়ে সেখানকার সৌন্দর্য উপভোগ করে। সাবার নানা নানি যে চার্চের সামনে ছবি তুলেছে সেখানে এসে দেখে সেই চার্চ এখনো আগের মতোই আছে, কিন্তু দুজন ভেতরে ঢুকলে দেখে সবকিছু পরিত্যক্ত। সেদিন সেখান থেকে ফেরার পথে দুজন রাস্তায় হাঁটতে থাকলে কেউ একজন তোপসেকে ধাক্কা মেরে চলে যায়। তোপসে তখন বলে, একে আমি আজ সকালেও দেখেছি, আমাদের ফলো করছে নাকি? সাবা বলে, আমাদের ফলো করতে যাবে কেন? তোপসে জানায়, ব্যাপারটা কিন্তু বেশ রহস্যময়। এরপর দুজন সেই বাড়িতে চলে আসে যেখানে সাবার নানা নানি থাকতো। সেই বাড়িতে আবার দুজনের মর্মান্তিক মৃত্যুও হয়েছে। দুজন অলোক এবং সুজানের কবরও দেখে সেখানে। ফেরার পথে সুন্দর এক জায়গা দেখে গাড়ি থামাতে বলে সাবা। তারপর দুজন সৌন্দর্য উপভোগ করতে থাকে, ছবিও তোলে। ছবি তোলার সময় তাদের কাছ দিয়ে এক ট্রাক যায়। তখন তারা একটুর জন্য বেঁচে গেলেও তোপসের ফোনটা একেবারে নষ্ট হয়ে যায়। এই যে তারা অ্যাক্সিডেন্টের কবলে পড়েছিল সেটা ফিরে আসার পর সমুরাই চৌধুরীকে জানালে তিনি বলেন, পাহাড়ি রাস্তায় এরকমটা হয়। তোপসে তখন বলে, ব্যাপারটা আমার কাছে কিন্তু এতটাও স্বাভাবিক মনে হচ্ছে না। এইটা শুনে আর্য আবার বলে, এ যেন থ্রিলার সিনেমা। সাবা সেই সময় বলে, আমরা একটুর জন্য বেঁচে গেলেও তোপসের ফোন একেবারে গেছে, কত ছবি তুলেছিলাম, অবশ্য আমার ফোনেও কয়েকটা আছে। সুমন আবার সাবার ফোন থেকে সেই ছবিগুলো দেখে। একটা ছবি চিনতে পারে সুমনা,
সেটা সমু রায়কে দেখালে সেও চিনতে পেরে বলে, সেন্ট জন চার্চ কি রেনোভেশন করা হয়েছে নাকি? এই চার্চের একটা পেইন্ট আমার কাছে ছিল। তোপসে এটা শুনে জিজ্ঞেস করে, পেইন্টিংটা কই? সমু রায় চৌধুরী জানায়, বই বিক্রির সাথে সাথে পেইন্টিংটাও বিক্রি করে দিয়েছি। পরের দিন তোপসে সাবাকে নিয়ে কলকাতার ঐতিহ্যবাহী এক হোটেলে নিয়ে আসে খাবার খাওয়ানোর জন্য। সেই হোটেলের দেয়াল জুড়ে বিশ্ববিখ্যাত সব পেইন্টিং। তারা সেই পেইন্টিং গুলোর মধ্যে সেন্ট জন চার্চও দেখতে পেলে সামনে এগিয়ে যায়। সেন্ট জন চার্চ কলকাতায় অবস্থিত। 1788 সালে ড্যানিয়েল থমাস এটা এঁকেছিলেন। এইটা দেখে তারা খাবার না খেয়েই হোটেল থেকে বেরিয়ে যায়। হোটেল থেকে তারা সোজা চলে আসে বদিদার কাছে। সেখানে আবারও 3 জন মিলে ধাঁধা নিয়ে বিশ্লেষণ করলে দেখতে পায়, এন রায়চৌধুরী ধাঁধাটা দিয়েছিলেন পেইন্টিং নিয়ে, কোনো সেন্ট জন চার্চ কিংবা থমাসের কবর নিয়ে নয়। থমাস হচ্ছেন একজন বিখ্যাত পেইন্টার, তার আঁকানো সেন্ট জন চার্চটাই হচ্ছে ধাঁধা, যেটা আবার 4 কোণের পেইন্টিং। সেই সময় তোপসে গুগল করে দেখে, ড্যানিয়েল থমাস সেন্ট জন চার্চ নিয়ে সেই 17 শতকের দিকে 2টা পেইন্টিং এঁকেছিলেন, যার একটা মিসিং ছিল। তো একটা তো তারা হোটেলেই দেখেছে, অন্যটি যে থমাস এন রয় চৌধুরীকে দিয়েছিলেন সেটা বুঝতে পারে তোপসে, কিন্তু সেইটাও তো বিক্রি করা হয়েছে। সমু রায় চৌধুরী কোথায় বিক্রি করেছেন সেখানেই পেইন্টিং এর খোঁজে যায় দুজন। সেই দোকানের ম্যানেজার বলে, পেইন্টিং এখানেই ছিল, কিন্তু এখন তো আর দেওয়া যাবে না, ওইটা এখন শুটিং এর জন্য ব্যবহার করা হয়। এইটা বলে কেন পেইন্টিং নিতে আসছে সেটা জানতে চাইলে সাবা বলা শুরু করে সবকিছু, কিন্তু তোপসে তখন থামিয়ে দেয়। তারপর চেক করতে বলে কোন শুটিং হাউসে দেওয়া হয়েছে। এদিকে সাবাকে তোপসে বলে, পেইন্টিং এর কথা বাইরে বলবে না, আমার এক বন্ধুর সাথে পেইন্টিং নিয়ে কথা হয়েছে, সে জানিয়েছে এটা অনেক দামি। এর মধ্যেই শুটিং হাউসের ঠিকানা নিয়ে চলে আসে তারা। পরিচালক জানায়, আমার সিনেমার শুট শেষ না হওয়া পর্যন্ত দিতে পারবো না, শেষ হলেই আমি আপনাকে ফোন করে জানাবো, তখন এসে নিয়ে যাবেন। তোপসে তবুও পেইন্টিং এর একটা ছবি তুলে নিয়ে এসে বদিদার কাছে দেখায়। বদিদা গুগলে সার্চ করে একটা পিকচার দেখিয়ে বলে, কলকাতায় আজকাল বিদেশিরাও সিনেমা শুট করছে। তখন তোপসের চোখ যায় ছবিতে থাকা এক শিখ চরিত্রের দিকে। সেই ছবিটা নিয়ে এরপর তোপসে আসে সেন্ট জন চার্চের ফাদারের কাছে, এসে বলে, এই কি থমাসের কবরের কথা বলেছিল? ফাদার জানায়, হ্যাঁ। এবার আরো সমাধান খুঁজে পেতে থাকে তোপসে এবং সাবা। চার্চ থেকে ফিরতে থাকলে পরিচালক তোপসেকে ফোন করে জানায়, আপনি যে পেইন্টিং নিতে চেয়েছিলেন সেটা কিন্তু চুরি হয়ে গিয়েছে। হঠাৎ পেইন্টিংটা চুরি হওয়া নিয়ে অবাক হয় তোপসে। সেই সময় মোবাইল সার্ভিসের ফোন দিয়ে জানায়, ফোন বাঁচাতে পারিনি, কিন্তু মেমোরি কার্ড বাঁচানো গিয়েছে। এতেই খুশি হয় তোপসে। বাড়িতে এসে মেমোরি কার্ডে থাকা ছবিগুলো দেখতে থাকলে তোপসে দেখে তাদেরকে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা করেছিল সেইটা সেলফিতে উঠেছে, একদম গাড়ির নম্বর সহ দেখা যাচ্ছে। এইটা আবার ফোন করে জানায় সাবাকে, সাথে বলে, আমাদের এখানে বাহন নামে এক অ্যাপ আছে, সেটাতে গাড়ির নাম্বার দিলে সব বের হয়ে আসবে। সাবার সাথে কথা বলার পর তোপসে ফোন দেয় তার বন্ধুকে, দিয়ে তাকে দ্রুত দেখা করতে বলে। তারপর বাহন অ্যাপে ঢুকে গাড়ির নাম্বার দিলে কোনো কিছুই আসে না, তাই বদিদাদাকে ফোন দেয় তোপসে। বদিদাদার আবার পুলিশের সাথে জানাশোনা আছে, তাই গাড়িটার ডিটেলস বের করতে বলে তোপসে। একটা বন্ধুর সাথে দেখা করতে এসে তোপসে তার বন্ধুকে একটা নাম্বার ট্র্যাক করার কথা বললে তোপসের হ্যাকার বন্ধু প্রথমে রাজি হয় না। যেই শোনে এক বাংলাদেশি মেয়েকে হেল্প করবে তখনই রাজি হয়ে যায়। পরের দিন শুটিং এ স্পট বয়ের বাড়ি থেকে আর্যকে পেইন্টিংটা নিয়ে আসতে দেখা যায়। এই আর্য টাকার বিনিময়ে স্পট বয়কে দিয়ে পেইন্টিংটা চুরি করিয়েছিল। সেদিন রাতে খাবার টেবিলে তোপসে সবাইকে এই পেইন্টিং এর দাম দেখায়, যেটা বন্ধু জেনে তাকে জানিয়েছে। সবাই দাম দেখে অবাক হয়ে যায়, অনেক বেশি দাম পেইন্টিংটার। সেই সময় তার এই ধাঁধা রহস্য নিয়েও কথা বলে, মানে তারা সলভ করে ফেলেছে, কিন্তু সেটা পরের দিন মায়াকুঞ্জতেই তারা সবার সামনে বলবে। তাই সকাল সকাল সবাইকে নিয়ে বসে তোপসে এবং সাবা। আর্য সেই মিটিং থেকে যাওয়ার জন্য তাড়াহুড়ো করলে তোপসে তাকে আটকিয়ে রাখে। তারপর বলতে থাকে, এই বাড়ির আসল মালিক হচ্ছে নরেন্দ্র নারায়ণ রয় চৌধুরী, কিন্তু তিনি তার এই বাড়িকে দেখে রাখার দায়িত্ব দেন সমু রায় চৌধুরীকে। এন রয়ের ছেলে ছিল 2টা, একজন অলোক, সে তো মারা গেছে। অন্যদিকে আমেরিকায় থাকা পলকও মারা গেলে তার ফ্যামিলি এই বাড়ির ভাগ চেয়ে বসে, কিন্তু ভাগটা তখন হয় সমু রায় এবং পলক রায়ের ফ্যামিলির মধ্যে। ডেভেলপার নান্দুর সাথে এই বাড়ি বিক্রি নিয়ে কথা হয় সমু রায়ের। বাড়ি প্রায় বিক্রি করার শেষ পর্যায়ে, তখনই সাবা ফ্যামিলির খোঁজে এই বাড়িতে আসে। তখন এই বাড়ির লিগ্যাল ওয়েতে সাবার মাও বাড়িটার ভাগ পেয়ে যায়। যদিও মা অন্য দেশের নাগরিক, তবুও রুলস অনুযায়ী সাবাও এই বাড়ির ভাগ পাবে। এইটার জটিলতা গিয়ে পড়ে ডেভেলপার নান্দুর উপর, তাই আমি এবং সাবা দার্জিলিং গেলে আমাদের মেরে ফেলার চেষ্টা করা হয়। এই পর্যায়ে সাবা সমু রায়কে বলে, আমি যে দার্জিলিং যাচ্ছি সেইটা শুধু আপনাকেই বলেছিলাম, তাহলে আপনি আমাদের মেরে ফেলার জন্য লোক লাগিয়েছিলেন না? সমু রায় জানায়, আমি এসব করিনি। তখন এক ব্যাক সিন দেখানো হয়, সমুর সাথে বসে নান্দু। সে বলে, এখন সাবাকেও ভাগ দিতে হবে, এটা অনেক জটিলতা,
শুনেছি সাবা কোথাও ঘুরতে যাচ্ছে, কিছু একটা করতে হবে। সমু রায় বলে, সাবাকে কিছু করো না, সে অনেক ভালো মেয়ে, সম্পদের জন্য সে আসেনি। সমু রায়ের এই কথাতে বোঝা যায় সাবা যে দার্জিলিং যাচ্ছে সেটা সে বলেনি, তাহলে কে বলেছে? তখন তোপসে বাড়ির কাজের লোককে ডাক দেয়। কাজের লোক হচ্ছে নান্দুর লোক, সেই নান্দুকে বলেছে। কাজের লোক স্বীকার করলে তোপসে তখন ব্লেম সমু রায়ের ওপরেও দেয়, কারণ সে চাইলেই তাদেরকে বিপদ থেকে সাবধান করতে পারত, কিন্তু করেনি। সমু রায় তখন বলে, সারা জীবন আশ্রিত অবস্থায় থেকেছি, চাকরি নেই, কিছু করতেও পারিনি। হঠাৎ আমেরিকা থেকে পুলকের ফ্যামিলির সম্পত্তি ভাগ করতে বলে, তাই ঘাবড়ে গিয়েছিলাম। এবার তনুকা কথা তোলে, সে বলে অন্যের কোনো কিছু নেওয়া ভালো নয়, তাই বাড়ি ছাড়তে চাই। তবে বাড়ি ছাড়ার আগে একটু সময়ও চেয়ে নেয়। তারপর বলে, চিঠিটা অনেকদিন ধরেই আমার কাছে ছিল, ভুলেও কখনো খুলিনি, কেউ যেন না খোলে সেজন্য সাবধানও করে দিয়েছিলাম। এর মধ্যে সাবা আসলে তার হাতে চিঠিটা দেয়। হ্যাঁ, এর মধ্যে চিঠিটা বাড়ি থেকে চলে গিয়েছিল, কিন্তু সেটা আবার একজন পেয়ে ফিরিয়ে দিয়ে গিয়েছে। তোপসে এবার বলে, তবে কেউ একজন চিঠিটা খুলেছিল। যখন বই বিক্রির কথা চলছিল তখনই বই গোছাতে গিয়ে কেউ একজন চিঠিটা খুলে ফেলে ধাঁধাটা দেখে আবার ছবিও তুলে রাখে, দ্রুত আঠা লাগিয়ে বইয়ের মধ্যেই রেখে দেয়। এইটা যে আর্য করেছে সেইটাও তখন দেখানো হয়। যাই হোক, তোপসে আরো বলে, নতুন আঠা দেওয়ার জন্য বই থেকে চিঠিটা নেওয়ার সময় বইয়ের পৃষ্ঠাখামে লেগে থাকে। এইটা থেকেই বোঝা যায় চিঠিটা আসলে খোলা হয়েছিল। তখন সবার সামনে চিঠিটা পড়ে শোনায় সাবা। ধাঁধাও বলে, ধাঁধাটা হচ্ছে, গোড়াদের গোরস্থানের নিকট অবস্থান, ফিরিঙ্গি দেবালয়ে সন্ত জোয়ান, থমাস নাম অঙ্কিত চতুষ্কোণে বাঁধা, ইষ্টি নামে পত্র আছে সাঙ্গ নামে ধাঁধা। ইষ্টি কথাটা আসলে সুমনার পরিচিত লাগে, কারণ আর্য এটা নিয়ে তার সাথে কথা বলেছিল। আর্য তখন সুমনাকে বলে, তুমি ভুল বকছ। তোপসে জানায়, ভুল বকছে না, আপনি সেন্ট জন চার্চে গিয়েছিলেন, তাও আবার বিদেশি শিখের চরিত্র সেজে, শিখ বেশে। এমনকি থমাসের কবরও খুঁড়তে চেয়েছিলেন আপনি। আর্য প্রায় ধরা খাওয়ার অবস্থার মধ্যে চলে আসে। তোপসে তখন আরো বলে, আপনার মোবাইলের লোকেশনটা অফ রাখবেন। এতে বোঝা যায় তোপসে তার বন্ধুকে দিয়ে আর্যর ফোন ট্র্যাক করতে বলেছিল। তাই আর্য পেইন্টিংটা নেওয়া থেকে শুরু করে বিক্রি করা সবকিছুই তখন ফাঁস হয়ে যায়। তোপসে তখন উপস্থাপন করে আর্য যে 2 লাখ টাকা দিয়ে পেইন্টিংটা বিক্রি করে ফেলেছে সেটা। পুলিশ সেই ক্রেতাকে আবার ধরেছেও। পুলিশকে সেই সময় তোপসে ডাক দিলে পুলিশ পেইন্টিং নিয়ে হাজির হয়। তোপসে তখন পেইন্টিং এর আসল দাম বলে। পেইন্টিং এর আসল দাম হচ্ছে 2 কোটি। এত দাম শুনে গলা শুকিয়ে যায় আর্যর। সাবা এরপর পেইন্টিং এর পেছন থেকে একটা উইল বের করে, যেটা আর্য ধাঁধা থেকে সমাধান করতে পারেনি, তোপসেও পারেনি, অন্য একজনের সাহায্য নিয়ে করেছে। উইলটা হচ্ছে এন রয় মারা যাওয়ার আগে এই বাড়িটা মায়ার নামে লিখে দেয়, মানে সাবার মা এই বাড়ির মালিক। এইটা শুনে আর্য বলে, এখন আর কিছু করার নেই, ডেভেলপারের থেকে টাকা নিয়েছি। তোপসে বলে, সমস্যা কি, ফেরত দিয়ে দেবেন। তাছাড়া নান্দু এখন জেলে আছে। এবার তানুকা আর্যকে ছোটখাটো বাসা ঠিক করতে বলে, যেখানে তারা উঠবে। সাবা তখন পুলিশকে বিদায় করে দিয়ে বলে, আপনারা কোথাও যাবেন না, এই বাড়িতেই আপনারা থাকবেন। তারপর সুমনাকে বলে, তোমার স্কুলও এখানেই থাকবে, স্কুলের নামটা দেবে অলোক তীর্থক। এরপর সাবা স্কুলের জায়গায় সুমনা এবং তার ছেলের সাথে খুনসুটি করে। তখন তোপসে বলে, স্কুলের নামটা কিন্তু সুন্দর হয়েছে। সাবা বলে, তুমি তো এখন ফেলুদা হয়ে গেছো, রহস্য উন্মোচন করেছ, এই রহস্যের উপর একটা বই লিখে ফেলো। তোপসে জানায়, ঠিক বলেছ, বইয়ের নামটা দেওয়া যায় যত কাণ্ড কলকাতাতেই। তো এখানে শেষ হয় সিনেমাটি। মূলত সাবা এসেছিল মায়ের পরিচয় খুঁজতে, শেষমেশ কিনা ধাঁধার চক্করে পড়ে পুরো বাড়ির মালিকই বনে গেল। আবার জানতেও পারলো তার নানার উপর যে কেসটা করা হয়েছিল সেটাও মিথ্যা। সব মিলিয়ে সিনেমাটি বেশ উপভোগ্যই ছিল। বাংলাদেশের মেয়ে কাজী নওশাবা, সে প্রথম কলকাতার সিনেমাতে দারুণ অভিনয় দেখিয়েছেন। আবির চট্টোপাধ্যায়ও তার চরিত্রে ভালো অভিনয় করেছেন। আপনাদের কেমন লাগলো সিনেমাটি জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।